আজ আমরা নেপোলিয়ন হিলের একটা অসাধারণ বই দ্য ল অফ সাকসেসের গভীরে যাব। এটা শুধু একটা বই না, এটা সাফল্যের একটা দর্শন যা ১০০ বছর পরেও কিন্তু একইভাবে কাজ করে। সবকিছু শুরু হয়েছিল কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, সাফল্যের কি আসলেই কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে, নাকি পুরো ব্যাপারটা শুধুই ভাগ্য বা তীরমার খেলা? আর সেই তরুণ সাংবাদিক ছিলেন নেপোলিয়ন হিল। ভাবুন একবার, সেই সময়ের অন্যতম ধনী ব্যক্তি অ্যান্ড্রু কার্নেগি নিজে হেলকে এই বিশাল দায়িত্বটা দেন। কার্নেগি বিশ্বাস করতেন যে হ্যাঁ, সাফল্যের সূত্র আছে এবং সেটা শেখাও সম্ভব। তবে এটা কোনো সহজ কাজ ছিল না। হিল তার জীবনের প্রায় ২০টা বছর দিয়েছেন এর পেছনে। সেই সময়ের সবচেয়ে সফল মানুষদের জীবনকে একেবারে কাটাছেঁড়া করে বিশ্লেষণ করেছেন তিনি, শুধু ওই একটা ফর্মুলা খুঁজে বের করার জন্য। তো এই দীর্ঘ গবেষণার পর হিল কি পেলেন? তিনি কি আসলে সাফল্যের সেই গোপন সূত্রটা খুঁজে পেয়েছিলেন? চলুন সেটাই দেখি। সংখ্যাটা দেখুন একবার, ১০০রও বেশি। তিনি শুধু ২-৪ জন নয়, হেনরি ফর্ড, টমাস এডিসনের মতো সেই সময়ের মহারথীদের জীবনকে বছরের পর বছর ধরে বিশ্লেষণ করেছেন। আর এই বিশাল গবেষণায় তার সিদ্ধান্তগুলোকে এতটা শক্তিশালী করে তুলেছে। তিনি যা বুঝলেন তা হল, সাফল্য হুট করে আসে না। সফল মানুষদের মধ্যে তারা যে ক্ষেত্রেই কাজ করুন না কেন, কিছু সাধারণ অভ্যাস আর নীতি থাকে। আর এর মধ্যে একটা অভ্যাস ছিল সবার মধ্যে কমন, যা তাদের বাকিদের থেকে একদম আলাদা করে দিত। আর সেই অভ্যাসটাই হল হিলের প্রথম নীতি, সবসময় প্রাপ্যের চেয়ে বেশি কাজ করা। চলুন দেখি এর আসল মানেটা কি। এর মানে খুব সহজ, সবসময় প্রত্যাশার চেয়ে একটু বেশি ভ্যালু দেওয়া। যে কাজের জন্য আপনাকে টাকা দেওয়া হচ্ছে তার থেকে একটু বেশি করে দেওয়া। এটা কোনো ট্রিক না, এটা একটা মাইন্ডসেট। শুধু থিওরি না, একটা বাস্তব উদাহরণ দিই। হিল তার বইয়ে ডব্লিউসি ডুর্যান্টের অফিসের এক সাধারণ স্টেনোগ্রাফারের দারুণ একটা গল্প বলেছেন। এই তরুণ কিন্তু শুধু তার নিজের কাজটুকুই করতেন না, তিনি অফিসের ছোট ছোট সমস্যাগুলো দেখতেন এবং নিজের স্বাভাবিক সময়ে সেগুলো সমাধান বের করতেন। কোনো বাড়তি টাকার জন্য নয়, নিজের থেকেই করতেন। আর এই ব্যাপারটা সরাসরি মালিক ডুর্যান্টের চোখে পড়ে যায়। ফলাফল, খুব তাড়াতাড়ি তিনি ওই সাধারণ পদ থেকে কোম্পানির একজন বড় কর্মকর্তা হয়ে ওঠেন। নেপোলিয়ন হিলের এই কথাটা কিন্তু এই পুরো ধারণার সারমর্ম। এটা অনেকটা ইনভেস্টমেন্টের মতো। কাজে যে বাড়তি এফর্ট দেওয়া হয়, ভবিষ্যতে তার বহুগুণ রিটার্ন আসে। প্রাপ্যের চেয়ে বেশি কাজ করা তো একটা শক্তিশালী ব্যক্তিগত অভ্যাস, কিন্তু হিল দেখলেন সর্বোচ্চ লেভেলের সাফল্যের জন্য আরও কিছু দরকার। একা একা এভারেস্টের চূড়ায় ওঠা প্রায় অসম্ভব, তাই না? আর এখানেই আসে হিলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আইডিয়া, মাস্টারমাইন্ডের শক্তি। এটা হিলের দর্শনের একটা কোর কনসেপ্ট, যা বলে যে একসাথে কাজ করলে ব্যক্তিগত প্রতিভা বহুগুণ বেড়ে যায়। এই নামগুলো দেখুন, ফোর্ড, এডিসন, কার্নেগি, এরা কিন্তু সবাই একে অপরের সহযোগী ছিলেন। তারা প্রায়ই একসাথে বসতেন, আইডিয়া শেয়ার করতেন, একে অপরের সমস্যার সমাধানে সাহায্য করতেন। তারা জেনে শুনেই একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করেছিলেন। হিল মাস্টারমাইন্ড বলতে ঠিক এটাই বুঝিয়েছেন। এটা শুধু টিম ওয়ার্ক না, এর মূল দুটো জিনিস হল নিখুঁত সামঞ্জস্য আর একটা নির্দিষ্ট লক্ষ্য। যখন কয়েকজন মানুষ একই লক্ষ্যে একই সুরে কাজ করে, তখন একটা অবিশ্বাস্য শক্তির জন্ম হয়। ব্যাপারটা অনেকটা এরকম, যখন দুটো মন একসাথে কাজ করে, তারা শুধু তাদের নিজেদের জ্ঞান আর অভিজ্ঞতা যোগ করে না, বরং তাদের দুজনের মেলবন্ধনে একটা তৃতীয়, অদৃশ্য কিন্তু অনেক বেশি শক্তিশালী মনের জন্ম হয়। এটাই হলো সেই সিনার্জি। তো আমরা হিলের গবেষণা আর তার দুটো মূল নীতি নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হল, এই ১০০ বছর পুরনো জ্ঞান আজকের দিনে আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে? দেখুন, টেকনোলজি বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু সাফল্যের মূল নীতিগুলো কিন্তু বদলায়নি। হিলের কথাগুলো আজও প্রাসঙ্গিক, কারণ এগুলো মানুষের বেসিক প্রকৃতির উপর ভিত্তি করে তৈরি। তাহলে মূল কথা কি দাঁড়ালো? দুটো পরিষ্কার স্টেপ। প্রথমত, নিজের থেকে শুরু করতে হবে। যে কাজই করা হোক না কেন, সব সময় প্রত্যাশার চেয়ে বেশি দেওয়ার অভ্যাস তৈরি করা। আর দ্বিতীয়ত, একা না চলে একসাথে চলতে হবে। এমন লোকদের খুঁজে বের করতে হবে যাদের লক্ষ্যও একই, এবং তাদের নিয়ে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করতে হবে।
নেপোলিয়ন হিল আমাদের সাফল্যের একটা পরীক্ষিত পথ দেখিয়ে গেছেন। তিনি একটা শক্তিশালী দর্শন দিয়ে গেছেন। এখন সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। এই নীতিগুলো ব্যবহার করে আমরা নিজেদের সাফল্যের গল্পটা কিভাবে লিখব? ভাবার মতো প্রশ্ন, তাই না?